আজকে আমরা যাব গঙ্গাসাগর কপিলমুনি মন্দির। তো কলকাতা থেকে কপিলমুনি মন্দিরের দূরত্ব 115 কিলোমিটার মতো। মাঝে ভেসেল পার করতেও হয়। আর এই পুরো রাস্তায় আমরা যাব বাইকে করে। আমরা বলতে আমি আর আমার মা। এবার কোন রাস্তা ধরে গেলাম, কোথায় রাত কাটালাম, কি খেলাম, সবটাই তোমরা জানতে পারবে এই ভিডিওতে। আর যারা ট্রেনে করে যেতে চাও তারাও এই ভিডিওতে জানতে পারবে কিভাবে গেলে সুবিধা হবে। তো চলো শুভ কাজে দেরি না করে ভিডিও শুরু করা যাক। সকাল সকাল প্রায় রেডি রাইডে বেরোনোর জন্য। তো জাস্ট পায়ে নিগারটা লাগাবো, ব্যাস। সো লেটস গো। এটা হলো আমার বাইক। আজকে এটা করেই আমরা রাইডে বেরোবো। আমরা এখন নেপালগঞ্জ পেরিয়ে জুলপিয়া থেকে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা হচ্ছে মন্দির বাজার থানার দিকে যায়। তো সেই গ্রামের ভেতর থেকে সেই রাস্তাটা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। তো সামনে আমাদের পড়বে ডায়মন্ড হারবারের ধামুয়া, এবং তারপরে আমরা মন্দির বাজার থানা থেকে ওদিক থেকে হটুগঞ্জ হয়ে কুলপি রোড ধরবো। দাদা, আমার তো গাড়ি বাইক কিছুই নেই, আমি কিভাবে যাব? গাড়ি বাইক নেই তো কি হয়েছে, পাবলিক ট্রান্সপোর্ট তো আছে নাকি? তো তোমরা যারা পাবলিক ট্রান্সপোর্টে গঙ্গাসাগর আসতে চাও তাদের জন্য বেস্ট উপায় হচ্ছে তোমরা চলে আসো শিয়ালদা স্টেশন। শিয়ালদার সাউথ সেকশন থেকে তোমরা নামখানা লোকাল ধরতে পারো। তো যদি নামখানা লোকাল ধরো তাহলে তোমাকে নামতে হবে কাকদ্বীপ স্টেশন। আর যদি নামখানা লোকাল না পাও তাহলে তোমরা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে পারো। লক্ষ্মীকান্তপুর লোকাল ধরলে লক্ষ্মীকান্তপুরে আসবে, ওখান থেকে নামখানা লোকাল ছাড়ে। তো একইভাবে তোমরা কাকদ্বীপ স্টেশনে নামতে পারো। ওখান থেকে তোমরা টোটো করে লট 8 জেটিঘাটে চলে আসবে। এবার আগে কি করতে হবে সেটা আমি বাকি ভিডিওতে বলছি। ওকে, রাস্তাঘাট মোটামুটি ভালোই, বাট সরু তো, ওই জন্য চার চাকা মানে এলে তখন একটুখানি সময় সময় একটু হয়, গাড়িটা স্লো করতে হয়। বাট ঠিক আছে, রাস্তা এমনি ভালোই। যারা ডায়মন্ড হারবার রাস্তাটা এড়িয়ে যেতে চায় তারা অনেক সময় উস্তি রাস্তাটা ধরে, উস্তি হয়ে তারপরে স্ট্রেট বেরিয়ে যায়, একটু শর্ট হয়। বাট আমি মনে করি যেহেতু আমার এদিক থেকে আবার কবরডাঙ্গা থেকে নেপালগঞ্জ হয়ে এই রাস্তাটা মানে জুলপিয়া হয়ে এই রাস্তাটা আমার সুবিধা হয়। তো আমার মনে হয় এটা একটা ভালো রাস্তা, তবে যারা এই দিকটা থাকো তাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, ওদিক থেকে যারা আর কি বারুইপুর থেকে আসবে, বারুইপুর থেকে স্ট্রেট রাস্তা চলে যায়, বাট সেটা হয়তো একটু গ্যাঞ্জাম টাইপের। এই রাস্তাটা একটু খালি মানে দেখতে পাচ্ছ, যেহেতু যখন সকাল 7টা বাজে, 7:23 বাজে, তো সেই জন্য একটু খালিই আছে। এখানে এমনিতেও খালি থাকে, কারণ এর আগে আমি যখন এসেছিলাম তখন দেখছিলাম এখানে খালি ছিল। ট্রেনে করে গেলে কাকদ্বীপ ছাড়াও তোমরা নামখানা থেকে গঙ্গাসাগর যেতে পারো। তার জন্য তোমাদের নামখানা স্টেশন থেকে নামখানা ফেরিঘাট থেকে ওপারে বেনুবন ফেরিঘাট যেতে হবে ভেসেলে করে। বাট ভেসেল অ্যাভেলেবিলিটি বেশ কম। দেখতে পাচ্ছ গ্রামগঞ্জ, তার মাঝখান থেকে সুন্দর রাস্তা এবং কুয়াশাও পড়েছে বেশ। তো বলতে পারো এটা আমার প্রথম রাইড পুরো সেট আপ নিয়ে। তো চেষ্টা করছি যতটুকু ভালো করা যায়, ধীরে ধীরে আরও ইমপ্রুভমেন্ট হবে। তো এখন আমার ভাইজারটা আপ করা আছে, তার জন্য হয়তো নয়েজ আসতে পারে। এবার ভাইজারটা ডাউন করে দেখি কেমন আসছে। তো নয়েজ এখন কেমন আসছে, আশা করি কমই আসবে। ডেস্টিনেশন হতে পারে কাছে বা দূরে, দ্যাট ডাজন্ট ম্যাটার। দ্য ম্যাটার ইজ এই যে যাত্রাপথে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে সারি সারি সবুজে ভরা গাছ এবং চারিদিকে মাঠ ঘাট সব মিলিয়ে একটা দারুণ একটা গ্রাম্য পরিবেশ, শুনশান রাস্তা এবং সকালবেলা একটা তাজা আবহাওয়া। তো একটা দারুণ অনুভূতি। এটা একমাত্র রাইডে বেরোলেই এই অনুভূতিটা উপভোগ করা যায়। তো সেই অনুভূতি উপভোগ করার জন্যই আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে না, এরকম একটা সকাল সকাল একটা রাইডে বেরোবো। অনেক লোককে দেখতাম কিন্তু ঠিক হয়ে উঠতো না। তো অবশেষে মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়েছি, এবং সত্যি কথা বলতে গেলে যেটুকু উপভোগ করছি বা করলাম, এক কথায় একটা নেশা লেগে যাওয়ার মতো ব্যাপার। তো একদম গ্রাম্য পরিবেশ। সকাল সকাল দেখলাম টাটকা খেজুরের রস বিক্রি হচ্ছে, খুব সুন্দর জায়গা। মানে রাইডিংয়ে বেরোনোর এই একটা আলাদা মজা। ট্রেনে বাসে চার চাকায় একটা অন্যরকম ব্যাপার, আর বাইকে করে বেরোনোটা অন্যরকম ব্যাপার। তো প্রথম রাইডে বেরিয়ে পড়েছি মায়ের সাথে। আই হোপ সব ঠিকই থাকবে। ও কি লাগছে, ওফ, হোয়াট আ সিন, জাস্ট লুকিং লাইক এ ওয়াও।
ঠান্ডাও লাগছে বেশ, জ্যাকেট ইজ নট কাফি। এই জায়গাটার নাম হলো চাকদাহ। এখান থেকে ডান দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে উস্তির দিকে, আর বাঁ দিকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে দক্ষিণ বারাসাতের দিকে। তো আমরা এই সামনেই চাকদাহ যে ব্রিজটা পড়ছে, এই ব্রিজটা পার করেই একটু এগিয়ে গিয়ে ডান দিকেই একটা রাস্তা পাবো এবং সেখান থেকে আমরা স্ট্রেট চলে যাব। সেটা একটা সংগ্রামপুর নামক রেল স্টেশন পার করে পুরো মন্দির বাজার থানার দিকে যাবে। এটা হচ্ছে সংগ্রামপুর স্টেশন। তো এবারে ওপারে যেতে হবে। এটা হচ্ছে ডায়মন্ড হারবারের একটা স্টেশন আর কি, ডায়মন্ড হারবার লাইনের। হাত জমে গেছে আমার। উফ বাবা, ও বাবা, হাত দেখো, হাত দেখো লাল হয়ে গেছে। ব্রুম 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 ব্রুম। 10 তারিখ থেকে মেলা শুরু হয়ে যাবে। অলরেডি অনেক লোকজন চলেও এসছে, মানে বাস আসা শুরু হয়নি, আস্তে আস্তে বাসগুলো আসবে। প্রায় 2.5 ঘন্টা বাইক চালিয়ে পৌঁছে গেলাম কাকদ্বীপ। এটা হলো কাকদ্বীপ রেল সিটি জেটিঘাট। এখান থেকে মূলত 3 চাকা 4 চাকাগুলো ওপারে পার করানো হয়। তো আমরা এই 1 নম্বর জেটিঘাট থেকে টিকিট কাটলাম, এই যে বাইকটা পার করব আর আমরা দুজন। তো আমাদের নিল 90 টাকা। তো ওখান থেকে বাইকটা নিয়ে যেতে হবে। না এটা আছে দুজন আর বাইক। সেই সাগরে তুমি বাইক নিয়ে যাওয়া, এটা নতুন রকম ব্যাপার। কি লাগবে না, লাগলে নিতাম। আমি তো মানে আমার করে কাঁপছি আমি। বছরের প্রথম দিন থেকেই ভিড় হওয়া শুরু হয়ে গেছে। তো আমি ভাবলাম যে একটু সেলফি তুলে নিই মায়ের সাথে। এটি হলো কাকদ্বীপ লট 8-এর 1 নম্বর জেটিঘাট। এরকম মোট 5টি জেটিঘাট রয়েছে। তো বর্তমানে 1 জানুয়ারি 2024 থেকে শুধুমাত্র 1 নম্বর জেটি থেকেই ভেসেল যাতায়াত করছে। তো এই যে ভেসেলটা এখান থেকে ছেড়ে ওপারে কচুবেড়িয়াতে যাবে এবং কচুবেড়িয়া থেকে আবার অন্য একটা ভেসেল এখানে আসবে। তো আমার মতো এরকম অনেকেই বাইক ওপারে নিয়ে যাচ্ছে। এই যে নদীটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে মুড়িগঙ্গা। এটা এখান থেকে কচুবেড়িয়া অবধি যেতে সময় লাগবে মোটামুটি 45 মিনিট। জেটিঘাটে বাইক নামানো এতটা ইজি না, এখানকার লোক হেল্প না করলে আমি এত ঠিকমতো নামাতেই পারতাম না। কচুবেড়িয়া জেটিঘাট থেকে ভেসেলটি আসছে। এই ভেসেলে করেই আমরা ওপারে কচুবেড়িয়াতে যাব। আর দূরে দেখতে পাচ্ছি একটা স্টিমার, যেটা হয়তো বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে ট্রায়াল চালানো হচ্ছে। সামনে গঙ্গাসাগরের মেলা, তো তার প্রস্তুতি শুরু হয়ে গেছে অলরেডি। তো এই ভেসেল খুব বেশি ওয়েট করে না, মোটামুটি লোকের ভিড় হলেই এক প্রকার ছেড়ে দেয়, কারণ এদিক থেকে ছাড়লে তবে ওদিকের আবার পৌঁছাতে পারবে। তো এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুড়িগঙ্গা নদী। তো এটা একদম সেই গঙ্গাসাগর অবধি চলে গেছে। এনারাও হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে যাচ্ছে গঙ্গাসাগর স্কুটি নিয়ে। তো ভেসেলে ভালোই ভিড় দেখলাম, অনেক বাইরের লোক অলরেডি আসা শুরু করে দিয়েছে নানা রকম সংগঠন থেকে।
একসাথে অনেক লোক জোট বেঁধে আসে। কচুবেড়িয়া জেটিঘাটে নামলেই ওখানে বাস স্ট্যান্ড পেয়ে যাবে। তো ওখান থেকে বাসে গঙ্গাসাগর পৌঁছাতে মোট সময় লাগে 45 মিনিট মতো, আর টোটাল দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। তো আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি এই বাসের পিছন পিছন। এদিকে ঠান্ডা নেই, যা ঠান্ডা তাহলে কাকদ্বীপ অবধি। কাকদ্বীপের পরে এই দিকটা যেহেতু সাগরের মানে চারিদিকে তো মানে ওই জল, তো ওই জন্যই এখানটা গরম। এখানে এক সপ্তাহ থাকলে তুমি আরও কালো হয়ে যাবে। সবে 10 কিলোমিটার এলাম, মানে 3 ভাগের 1 ভাগ এলাম সবে। এই 30 কিলোমিটার রাস্তা কিন্তু এক কথায় বেশ দারুণ। বাইক চালিয়ে হোক গাড়ি চালিয়ে হোক দারুণ মজা লাগবে। আর বোঝাই যায় না যে কখন 30 কিলোমিটার চলে যাবে, খুব অল্প সময়তেই গঙ্গাসাগর পৌঁছে যাওয়া যায় এখান থেকে। কৃষ্ণনগর, এইখানেও কৃষ্ণনগর আছে, দেখেছ? এখানেও কৃষ্ণনগর আছে। আর 15 কিলোমিটার, অর্ধেক রাস্তা বাকি আছে। আর সাগর পুলিশ স্টেশন। প্রথমে ভারত সেবার সঙ্গে যাব, কি কমে হলে ওখানেই হবে। আর 6 কিলোমিটার, আর 6 কিলোমিটার মাত্র। গঙ্গা সাগর মে আপকা স্বাগত হ্যায়, ওয়েলকাম টু গঙ্গা সাগর। এই যে সামনে গোল রাউন্ডটা দেখতে পাচ্ছ, এর পাশেই হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। তো এখান থেকে তোমাদের মোটামুটি 700 মিটার মতো হেঁটে গেলে তবে সি বিচ পাবে এবং কপিলমুনি আশ্রম ওর কাছাকাছি। তো আমরা এখন যাচ্ছি ভারত সেবাশ্রম সংঘের সামনে, দেখি যদি রুম পাওয়া যায়। দাদা জিজ্ঞেস করি, নামো নামো। বাইক পাইকের জায়গা নেই তো, নিয়ে এসে কী করবো, থেকে কী হবে, রাখবো কোথায় বাইকটাকে? ভারত সেবাশ্রম সংঘের ওখানে বাইক পার্কিংয়ের জায়গা নেই, তাই আমরা যাচ্ছি এখন ওঙ্কারনাথ আশ্রমের ওইখানে একটা থাকার জায়গা আছে শুনেছিলাম। তো আই থিঙ্ক চলে এসেছি আমরা। হ্যাঁ, এই তো এটাই তো ওঙ্কারনাথ পন্থ নিবাস। লক্ষ্মী ওঙ্কারনাথ নাকি? এর সামনে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। তো তোমরা গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে বলতে পারো ওঙ্কারনাথ যাবো, তো ইজিলি তোমাকে এই সামনে এসে দাঁড় করিয়ে দেবে। আর এখান থেকে সি বিচও কিন্তু বেশ কাছে, তো আই থিঙ্ক বেস্ট এখানে এসে থাকাটা। বেশ অনেকটা বড় জায়গা জুড়েই ওঙ্কারনাথ পন্থ নিবাস। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা মন্দির আছে, পরে ওখানে যাব, কি আছে দেখব। আর আপাতত বাইকটাকে এইখানে রেখেছি। এখানে রেজিস্টার করে আমাদের 9 নম্বর রুম দিল। তো এখানে আমরা দোতলায় এসেছি। তো এই হচ্ছে আমাদের 9 নম্বর রুম। ভালো, বেশ বড় তো। এমনি হ্যাঁ বাবা, মানে এখানে দিব্যি 4 জন, দিব্যি 4 জন দিব্যি শুতে পারবে। হ্যাঁ এমনি সিম্পল কি। আচ্ছা, ব্যালকনি আছে, সামনে টোটো ভর্তি। আর এদিকটা হচ্ছে সি বিচ, দেখতেই পাচ্ছ, খুব দূরে না, একটুখানি গেলেই বালি বালি। ঠিক আছে, তো এখানে অনেকগুলো ঘর আছে। ঠিক আছে, 1, 2, এটা হচ্ছে 3টে,
4টে 5টা 6টা উপরে হয়তো ঘর আছে, আর নিচের ফ্লোরেও ঘর আছে। সো আজকে এখানেই থাকা হবে, কালকে সকালবেলা আমরা বেরোবো বকখালিতে। এই হচ্ছে টয়লেট, সিম্পলের মধ্যে আর কি, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নই আছে এমনিতে। বেশ একটু হয়রানি হতে হলো, যেহেতু আধার কার্ডের জেরক্স আনিনি। তো আধার কার্ডের জেরক্সটা কাছে একটা দোকান আছে, ওখান থেকে নিলাম। কারণ এখানে যা দেখলাম যে আমি প্রথমে ভারত সেবাশ্রম সঙ্গে গেলাম, ওখানেও আধার কার্ডের জেরক্স চাইছিল, আর এখানেও তাই, মানে সব জায়গাতেই হয়তো তাই চাইছে এখন। তো এটা হচ্ছে মাস্ট, ঠিক আছে, সময় করে নিয়ে আসা ভালো। যদি আমার খেয়াল থাকতো তাহলে আমি আগে নিয়ে আসতাম, তাহলে আর এই সময়টা নষ্ট হতো না। ঘন্টাখানেক মতো একটা অ্যাপ্রক্সিমেট টাইম একটু গেল। তো যাই হোক, ঠান্ডা মোটামুটি এখানে আপাতত হাওয়া দিচ্ছে অল্প অল্প, বাট ওপারে যেরকম ঠান্ডা ছিল সেরকম ঠান্ডা এদিকে নেই। এবার রাতেরবেলা কেমন হবে সেটা এখন দেখার বিষয়। এই হচ্ছে সব টেম্পোরারি তাঁবু বানানো হয়েছে, যারা এখানে ডিউটি করবে, ভলেন্টিয়ার থেকে শুরু করে নানা রকম পরিষেবার সাথে যুক্ত তাদের জন্য। তো আমরা ওদিক থেকে ওঙ্কারনাথ আশ্রমের ওদিক থেকে এদিকটা যাচ্ছি। এদিক হচ্ছে সি বিচ। এখান থেকে ডান দিকে 200 মিটার মতো হাঁটলেই পড়বে কপিল মুনির মন্দির। এইসব জায়গায় টেম্পোরারি ছাউনি তৈরি হচ্ছে। সামনে গঙ্গাসাগর মেলা, তার প্রস্তুতি চলছে। এখানে দেখতে পাচ্ছ সমুদ্রের পাশেই শঙ্খ, এগুলো দীঘা তাজপুরে গেলেও দেখতে পাওয়া যায়, বাট কতটা ভালো প্রোডাক্ট সেটা দেখে নেওয়ার ব্যাপার আছে। এখানে হয়তো ছাউনি টাউনি বানাবে, তার জন্য এখানে পুরো মাটি ফেলে সমান করে তার উপর কাজ শুরু হয়ে গেছে। কারণ 9-10 তারিখ থেকে বলা যায় মেলা শুরু, তো জোর কদমে তার প্রস্তুতি চলছে। আজকে 1 জানুয়ারি 2024। তো এখনই দেখতে পাচ্ছি বেশ ভালোই ভিড় ভাট্টা এখানে হচ্ছে। জল তো ঠান্ডা হবেই, তো জল ঠান্ডা হবে না, জল গরম হবে, তারপর শীতকাল, তাহলে তখন আর আলাদা ব্যাপার, এখন আলাদা ব্যাপার। ওই যে দূরে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ম্যাক্সিমাম সীমা, ঠিক আছে, মানুষ যেতে পারে, মানে আর কি স্নান করতে করতে যাই হোক। তবে এখন যা জলের লেভেল আছে তাতে অতদূর যেতে পারবে না, যাবে না লোকে। মোটামুটি ওই 13-14 তারিখ হচ্ছে পিক টাইম একদম। তো ওই সময়টায় খুব লোকে ভিড় হয়, তো তখন ওই যে মানে ম্যাক্সিমাম যে আর কি দাগ আছে ওই অবধি লোক যাবে, তারপরে যাতে না যায় তার জন্য ওখানে মানে বোটগুলো পাস করে, ঠিক আছে। তো সেফটির জন্য যদি কেউ জলে ভেসে চলে যায়, মানে বা ডুবে যাওয়ার মতো পরিস্থিতি হয়, যাতে তাকে খুব সহজে উদ্ধার করতে পারে। এই জন্য এর আগেও আমি এখানে 5 বছর এসেছি, তো জায়গাটা সম্পর্কে আগে থেকেই আমার পরিচিতি আছে। বাট কখনো এরকম ওই কোনো আশ্রমে বা কোনো জায়গায় রুম রেন্ট ভাড়া নিয়ে থাকিনি, কারণ যখনই এসছি ততবার আমি ভলেন্টিয়ার হিসাবে এসছি, ঠিক আছে। তো তখন এসে তাদের ভলেন্টিয়ার হয়ে গভর্নমেন্টের যে তাঁবু সেখানে থাকতাম, আর এখানে এসে ডিউটি করতাম আর ঘুরে বেড়াতাম। পায়ের তলা থেকে বালিগুলো সরে যাচ্ছে। ও ঠান্ডা জল, কাদা কেন এখানে, কাদা, বালি নেই, কাদা। নামার চেষ্টা করলাম জলে, দেখছি সেই কাদা কাদা ভাব, মানে একটা বালি বালি থাকে, কাদা কোয়াতে গেল, তাহলে আমি পুকুরে নেমেছি নাকি। কাদা থাকলে তো পা পিছলে পড়ে যাওয়ার চান্স বেশি। এই যে ঢেউটা হলো, ও তো তোমরা বাচ্চা টাচ্চা নিয়ে এলে কিন্তু খুব সাবধান, কাদা কিন্তু খুব পা স্লিপ খাচ্ছে মারাত্মক। আমার হাতে মোবাইল আছে বলে আমি আরোই রিস্ক নিতে পারছি না, নাহলেও তো আরও যেতাম। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখন ফাঁকা দেখতে পাচ্ছ তো, এগুলো মোটামুটি ধরো ওই 7 তারিখ নাগাদ, তারপর থেকে দেখবে এখানে পুরো একদম সব ছাউনি টাউনি করে যে যার মতো বানিয়ে ফেলেছে। মহিলাদের ড্রেস চেঞ্জ করার জন্য এখানে নানা রকম টেম্পোরারি চেঞ্জিং রুম বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওগুলো সব টেম্পোরারি
ভাবে সব তৈরি হচ্ছে থাকার জায়গা। তো আমরা এদিকটা এসছি, এদিকটা এখন বেশ খালি, বাট মেলার সময় এদিকটাও বেশ ভালোই ভিড় হয় আমি যতটুকু আগে দেখেছি। তো আমরা সেই ওদিক থেকে এইদিকে চলে এসেছি। ওই দিকটা মেন ভিড় হয়, কারণ কপিলমুনি আশ্রম ওই দিকটা। এরকম ফুটো ফুটো হয়ে আছে, দেখো এখানে একটা ফুটো, এখানে একটা ফুটো। সেই ওই দূর থেকে এইখানে এলাম একটুখানি সাইডের দিকে। এইখানে এসে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে জলটা মোটামুটি বেশ পরিষ্কার আছে, প্লাস হচ্ছে পায়ের তলায় কিন্তু বালি পাচ্ছি। ওখানে কিন্তু বালি পাচ্ছিলাম না, মাটি। ওই আমার মা দাঁড়িয়ে আছে। ও আসো 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 আসো, আরে কোনো ভয় নেই, জায়গাটা ঠিকঠাক আছে। এক কথায় গঙ্গাসাগর হচ্ছে শান্ত সমুদ্র। বকখালিতে ঢেউ হয়তো সামান্য বেশি হতে পারে, বাট এখানে ঢেউ সেরকম নেই। তার কারণ হচ্ছে এটা তো মোহনা টাইপের না, মানে চারিদিক থেকে নদী এসে মিলিত হয়েছে, ওই জন্য এখানে অতটা ব্যাপার নেই। হ্যাঁ, মা বলছে কেউ নেই কেউ নেই। অ্যাকচুয়ালি এখানে দেখো সত্যি একদম ফাঁকা, একদম শান্ত। কারণ আজকে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন 2024-এর। তো মেলা শুরু হলে তখন হয়তো এতদূর লোক তো ভরে যায়, ঠিক আছে, আর এখন সত্যি শান্ত। আর সি বিচটাও এখন কিন্তু খুব পরিষ্কার আছে। এই সব লোকজন আসবে, এসে পুরো নোংরা করে একদম ভরে দেবে। চলতে চলতে এনার দর্শন পেলাম, মরে গেছে। বেশ ভালোই লাগছে। আগে এখানটা হেঁটে ওপারে যাওয়া যেত, এখন এই যে হয়তো কাটিয়েছে বালি কাটানোর জন্য, জলটা এখন আছে বলে এখন এই জায়গাটা বেশ ভালো জল যাচ্ছে। আমার নৌকা যাতায়াতের সুবিধা হবে বলে কাটিয়েছে। ওই গঙ্গাসাগরের সি বিচ থেকে এইখানে এলাম, দেখো আমার মা দাঁড়িয়ে আছে। আর এইখানটা অ্যাকচুয়ালি কাটিং হয়েছে নৌকা চলাচলের জন্য, তার জন্য এইটুকু জল আপাতত দেখতে পাচ্ছি, হয়তো আরও জল বাড়ে। আমরা আমাদের পায়ের ছাপ ফেলে দিয়েছি। দূরে দেখতে পাচ্ছ সমুদ্রের বালির মধ্যে গাছ দেখতে পাচ্ছি। এখন একটু ভাটার জন্য জলটা একটু নেমেছে, আর দেখো কাদা। তোমরা সমুদ্রে এসছো না ডোবাতে এসছো, তোমরা এইখানে এসে কনফিউজ হয়ে যাবে। অবস্থা দেখো একবার, কাদায় কাদা। মানে আমি তো এটাই ভাবছিলাম যে আমি কি ভুল জায়গায় চলে এসেছি, এত কাদা কেন। এই পুরো জায়গাটা উঁচু হবে, সেই জন্য এখানে মাটি ফেলে ফেলে কাজ চলছে। আর ওই যে দিকটা দেখতে পাচ্ছ, এদিকে অলরেডি মনে হচ্ছে উঁচু হয়ে গেছে, তো এই জন্য এই জায়গাটা কাদা। সমুদ্রের পাড় থেকে চলে এলাম ওঙ্কারনাথে। তো বেশ খিদে পেয়েছিল, তো ভাবলাম কিছু খাওয়া যাক। তো এখানে একটা ভোগঘর আছে যেখানে খাওয়ার ব্যবস্থা ওরা করে এবং রান্না হয় নিয়মিত। আর এই জায়গাটা বেশ অনেকটা বড়। আর এখানে আরেকটা প্রসাদ ভবন আছে যেখানে অনেক মানুষকে একসাথে বসে খাওয়ানোর একটা ক্যাপাসিটি আছে। এই হলো রান্নাঘর, যেখানে সবজি এবং জ্বালানি কাঠ সাজানো আছে। তো এখানে নিয়মিত রান্নার ঠাকুর রান্না করে। এখানে রোজ দুপুরে এবং রাতে খাবার পাওয়া যায়, তোমরা চাইলে টাকা দিয়ে খাবার খেতে পারো। তো আমি আর আমার মা ভাত নিলাম, তার সাথে দিল 2 রকম তরকারি এবং তার সাথে একটা ভোগের ডাল দিল। তো মোটামুটি বেশ ভালোই লাগলো। আর এর সাথে আছে চাটনি এবং পায়েস। তো মোট পড়লো এটা আমাদের 70 টাকা দুপুরের খাবার, আর রাতের খাবার খেলে 50 টাকা। বেশ শান্ত পরিবেশ। এদিকটা বেশ কিছু পা ধোয়ার জন্য আই থিঙ্ক জায়গা রেখেছে। ওঙ্কারনাথে ঢুকেই একটা মন্দির দেখতে পেয়েছিলাম, তো ভাবছিলাম পরে একবার দেখব। এই হলো সেই মন্দির। তো বেশ উঁচু, লেখা আছে শ্রী জয় গুরু। আর ভেতরটাও বেশ অনেকটাই জায়গা, শান্ত পরিবেশ, বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য ভালো জায়গা। তো আমরা এবারে নিচের দিকে যাব, গিয়ে একটু রুমে রেস্ট নেবো। আর চারিদিকটা তোমাদের দেখাচ্ছি, বেশ শান্ত, অনেকটা বড় জায়গা। আর এইখানে একটা পুকুর আছে, যদিও এখানে ঢোকা নিষেধ, হয়তো কোনো মাছ চাষ করা আছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে এলাম কপিলমুনি মন্দিরের সামনে। তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজানোর কাজ চলছে। আর কিছুদিন পরেই গঙ্গাসাগরের মেলা শুরু হবে, তো তার প্রস্তুতি জোর কদমে চলছে। বেশ সুন্দর লাগছে, চারিদিকটা বেশ লাইট দিয়ে সাজিয়েছে এবং দূরে দূরে দেখতে পাচ্ছি গেট তৈরি হচ্ছে।
এখন একদম খালি, যেহেতু এখনও কয়েকদিন বাকি আছে গঙ্গাসাগরের মেলা। তো এখানে একটা মূর্তি চোখে পড়লো, আর তার পিছনে রয়েছে পূজা সামগ্রীর দোকান। তো আগেই দোকানগুলো রাস্তার উপরেই ছিল, তো বেশ ভিড় হতো, জঞ্জাট হতো, তার জন্য এখন বেশ অর্গানাইজডভাবে দোকানগুলো ভেতরে দিয়ে দিয়েছে। তো পুজোর জন্য যা যা লাগবে সব এখানে পাওয়া যায়। আর এই হলো কপিলমুনি মন্দিরের রাতের সৌন্দর্য। এখনও মন্দির খোলা আছে, রাত 8টা অবধি খোলা থাকে। আর মন্দিরের সামনে দেখলাম এনারা বেশ শুয়ে আছে আরামসে, একদম সেফ জায়গা। আর একজন অমনি দেখছি মাথা চুল করছে। আর এখানে জুতো খুলে তোমরা সহজেই মন্দিরের ভিতরে ঢুকে গিয়ে দর্শন করতে পারো, পুজো দিতে পারো, বেশ কিছুক্ষণ বসতেও পারো, বাট ভেতরে ঢুকে ছবি তোলা একদম নিষেধ। আর এই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে ওই রাস্তাটা আসছে, তো যারা ভিআইপি তারা ওই দিক থেকেই আসে গাড়ি করে। আর এই হলো নাঙ্গা বাবাদের বসার জায়গা। তো ওরা এরকম মন্দিরের পাশ দিয়ে এরকম পরপর ওদের বসার জায়গা আছে, ওরা বসে থাকে, লোকে যায় গিয়ে আশীর্বাদ করে, কেউ ঘন্টা ঝুলিয়ে ডাকে, কেউ নানা রকম ব্যাপার, সে আর ভিডিওতে দেখানো সম্ভব না। বাবা আদরের শেষ নেই। একবার দেখো এখানে কত ক্যাম্প তৈরি হচ্ছে, মানে আমি যখন দেখেছিলাম তার থেকেও এখন প্রায় 3 গুণ 4 গুণ 5 গুণ এখন ক্যাপাসিটি বাড়ছে। মেলার সময় এলে এই চিত্র তখন পুরো বদলে যাবে, ঠিক আছে? এখন যেরকম একটু ফাঁকা ফাঁকা জায়গা লাগছে, রাস্তাঘাট এখানে কাজ চলছে, ব্যাস 8-9 তারিখ থেকে ব্যাস একদম 15-16 তারিখ অবধি ভিড়ে ভিড়। बिहार का हो? बिहार में कहाँ पर रहते हो? চারিদিকে বাঁশ আর বাঁশ আর কাদা। এই যে দেখাচ্ছি মোটা মোটা কাঠ দিয়ে পুরো এটাকে বাঁধিয়েছে, আগে এগুলো একদম ছিল না, এই বছর দেখছি। আর উপরে টেম্পোরারি সব ক্যাম্প বানাচ্ছে, মানে যাতে করে ম্যাক্সিমাম লোককে এইখানে আরও বেশি লোককে এখানে জায়গা দেওয়া যায়, থাকতে পারে, তার জন্য এইগুলো করছে। আর শুধু তাই না, এখানেও কিছু একটা কাজ চলছে। তো আমার মনে হচ্ছে পুরো গঙ্গাসাগরের এই পাড়টাকে বাঁধাচ্ছে, ওই পাড়ের ওপার থেকে হয়তো নেমে ফিউচারে হয়তো তখন স্নান করবে, আরও বেশ কিছুটা দূরে যাওয়া যাবে, যাতে করে এই জায়গাটা পুরো জল টল না ওঠে, এটাই মনে হচ্ছে হবে। সোজা গেলে কপিলমুনি আশ্রম। কপিলমুনি থেকে যে রাস্তাটা চলে আসে সেটা হচ্ছে 2 নম্বর গেট, দেখতেই পাচ্ছ। রাতের দিকটা দেখছি ঠান্ডা একটু একটু লাগছে, দিনের বেলা অতটা ঠান্ডা মোটেও ছিল না। এখন ঠান্ডা লাগছে কারণ হচ্ছে একটু একটু হাওয়া দিচ্ছে, সেই হাওয়ার জন্য ঠান্ডাটা লাগছে।
বেশ ভালো লাগছে। মেলার আগে এলাম প্রথমবার, কারণ প্রতিবারই মেলার সময় আসতাম, ভিড় ভাড়টা একদম জমজমাট, তো বেশ খালি খালি শান্ত শান্ত লাগছে বেশ। কপিলমুনি মন্দিরের কাছেই এরকম পরপর অনেকগুলো খাবারের দোকান আছে, তো তোমরা চাইলে এখান থেকে খেতে পারো। তো আমি এই দোকান থেকে খেয়েছিলাম, দেখতেই পাচ্ছ নাম। তো এখানে এলাম, এখানে আমরা পেটাই পরোটা নিলাম 215 টাকা করে 100, 30 টাকা পড়লো। আমার মা তো খাবে না, আমার মা হচ্ছে নিরামিষ ছাড়া কিছু চলবে না। এখানে প্রচুর খাবারের দোকান আছে, তোমরা সকালে বিকালে দুপুরে রাতে যে কোনো সময় চলে আসতে পারো এবং এখান থেকে খেতে পারো। আর এটা একদম কপিলমুনি মন্দিরের রাস্তার সামনেই পড়ে। কাল সকালবেলা আমরা কপিলমুনি মন্দির প্রণাম করে বেরিয়ে যাব বকখালির উদ্দেশ্যে, এবং সেখানে তোমাদেরকে দেখাবো কেমন কি এনজয় করলাম। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।